এখন আপাতত তো বান্ধবী নেই। বেহালার ক্যান্সার ধরেনি, বেহালার মধ্যে তৃণমূল কংগ্রেস নামে একটা ক্যান্সার আছে। সবার আগে বিদ্যাসাগর হাসপাতালকে আমরা একটা সুপার স্পেশালিটি হাসপাতালে ডেভেলপ করব। এটা আমি আপনাদের সঙ্গে হয়তো সহমত নই, কারণ ভোট দেয় মানুষ। বামেরা একটা সেটিং অপোজিশন ছিল বলে চুপ ছিল, কোনোদিনও মুখ খোলেনি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমি মুখোমুখি হয়েছি বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। আপনাকে প্রথম ওঙ্কারের নমস্কার। আপনি একজন চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ, প্রচারে ঘুরছেন, প্রচারের ফাঁকে আমাদের সময় দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। কিন্তু প্রচার তো হলো, মানে ছাড়ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, আপনি চিকিৎসক, পালস টিপে মানুষের অনেকটা জানার চেষ্টা করেন তার কী অবস্থা রয়েছে। আপনি পালসটা টিপে দেখলেন বেহালার, কী মনে হচ্ছে? দেখুন, বেহালার মানুষ বীতশ্রদ্ধ। বেহালার মানুষকে অসম্মান করেছে তৃণমূল কংগ্রেস। 34 বছর ধরে বামেরাও না কোনো কাজ করেছে। 10 মিনিট বৃষ্টি হলে এখানে 3 দিন 4 দিন ধরে মানুষ ঘর থেকে বেরোতে পারে না, জলমগ্ন হয়ে থাকে। আর পুরো এই যে বেহালা পূর্ব এবং পশ্চিম যে বিস্তীর্ণ অঞ্চল, এখানে প্রায় 10 লক্ষ মানুষের বাস, কিন্তু একটা প্রপার কোনো হাসপাতাল নেই। হার্ট অ্যাটাক করলে যখন মানুষ বিদ্যাসাগর হাসপাতালে যায়, একটাই সরকারি হাসপাতাল আছে, বিদ্যাসাগর হাসপাতাল। সেই হাসপাতালে মানুষ যখন হার্ট অ্যাটাক হলে সেখানে গিয়ে তার কোনো চিকিৎসা নেই, ওখান থেকে রেফার হয়ে চলে যাচ্ছে SSKM হাসপাতাল। কারো যদি স্ট্রোক হয় তাহলেও ওখানে কোনো চিকিৎসা নেই, কারো যদি ক্যান্সার হয় তাহলেও ওখানে কোনো চিকিৎসা নেই। এই যে এখানে কোনো স্বাস্থ্য শিক্ষার দিকে কোনো নজর দেয়নি, একটা প্রপার হাসপাতাল নেই, মানুষকে লাইন লাগাতে হয় এবং বহু মানুষকে চিকিৎসার অভাবে মৃত্যু পর্যন্ত হতে হয়েছে দুর্ভাগ্যের সাথে। এই পরিস্থিতি 34 বছর ধরে বামেরা যা করতে পারেনি, 15 বছর ধরে তৃণমূল তো এতই দুর্নীতিতে মত্ত ছিল, তারা আর মানুষের পরিষেবার কথা ভাববে কী করে? তো এই পরিস্থিতিতে বেহালার মানুষ বীতশ্রদ্ধ। বেহালার মানুষের ভোট চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং তারপরে গিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে করে একটা চাকরি চুরির মাফিয়া রাজ চালিয়েছে। এই বেহালা থেকে, বেহালার যিনি বিধায়ক তিনি তাকে শিক্ষামন্ত্রী বানিয়ে, এবং তিনি একা নয়, পুরো তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা, কেউ হয়তো কাউন্সিলর, কেউ হয়তো MLA, কেউ হয়তো মন্ত্রী, কেউ হয়তো ওদের যুব নেতা, কেউ হয়তো বিভিন্ন স্তরের নেতা, তারা সকলে মিলেই চাকরি চুরি সিন্ডিকেট চালিয়ে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ ছারখার করে দিয়েছে, ছেলেমেয়েদেরকে পথে বসিয়ে দিয়েছে এবং তার ফলে আজকে ছেলেমেয়েরা কোনো চাকরি বাকরি পাচ্ছে না পশ্চিমবঙ্গে এই চাকরি চুরির জন্য। এবং নতুন কোনো শিল্প আনেনি না। সিপিএম আমলে আমরা দেখতাম যে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর ছেলেমেয়েরা চাকরির জন্য অন্য রাজ্যে যাচ্ছে। আর তৃণমূল আমলে তো আরও বিভৎস অবস্থা, যেগুলো সরকারি চাকরি ছিল সেইগুলো পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। আর বেসরকারি কোনো শিল্প নেই, কোনো বিনিয়োগ নেই। আর 6,688টা যা কোম্পানি ছিল তারাও পশ্চিমবঙ্গের থেকে অফিস বন্ধ করে অন্যান্য রাজ্যে চলে গেছে। আর আমাদের ছেলেমেয়েরা চাকরির জন্য তাদের যেতে হচ্ছে কোথায়? এখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, কেউ যাচ্ছে উত্তরপ্রদেশ, কেউ যাচ্ছে হরিয়ানা, কেউ যাচ্ছে দিল্লি, তো কেউ যাচ্ছে মহারাষ্ট্র, কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই কিন্তু সেখানে চাকরি আছে। এখানে যাও বা একটা দুটো চাকরি পাচ্ছে, যার ধরুন একজন ইঞ্জিনিয়ার, তিনি হয়তো এখানে মায়না মানে প্রতি মাসে তিনি ডিজার্ভ করেন হয়তো প্রায় 1 লাখ টাকা, 80,000 টাকা মায়না, তাকে এখানে হয়তো 8,000 টাকার চাকরি করতে হচ্ছে। এই পরিস্থিতি হচ্ছে এবং সে যখন অন্য রাজ্যে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে তিনি 1.5 লাখ টাকার মায়না পাচ্ছে। তো এই যে পরিস্থিতি, কেউ চায় না অন্যান্য রাজ্যে যেতে, বৃদ্ধ বাবা আমাদেরকে ফেলে, পরিবার পরিজনকে ফেলে অন্য রাজ্যে চাকরি করতে কেউ চায় না। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে করে চুরি সিন্ডিকেট এরা চালিয়ে গেছে গত 15 বছর ধরে, তার ফলে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজকে আজকে ভোগ করতে হচ্ছে। বেশ, আপনি তো পুরো রাজ্যের চিত্রটা বললেন। আমি জানতে চাইছি যে 2001 থেকে পার্থ চট্টোপাধ্যায় এই বেহালায় কিন্তু তৃণমূলের খুব নিরাপদ একটা আসন বলে অনেকে মনে করেন, সেখানে দল আপনাকে পাঠালো না, বিজেপিকে আপনাকে খুব কঠিন জায়গায় পাঠিয়ে দিলে মনে হচ্ছে? না, আজকে পশ্চিমবঙ্গের মানুষ, বেহালার মানুষকে পরিষেবা দেয়নি। বেহালার মানুষকে তৃণমূল কংগ্রেস বেহালার মানুষের থেকে ভোট হয়তো পেয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরে পরিষেবার দিকে, স্বাস্থ্য, শিক্ষা, সেদিকে কোনো কিছু নেই। এখান থেকে শুধুমাত্র বেহালার মানুষের ভোটে জয়লাভ করে বিভিন্ন সময় আমরা দেখেছি ভোটে রিগিং পর্যন্ত করেছে। সুতরাং কতটা ভোট মানুষ দিয়েছে এবং কতটা তৃণমূল চুরি করেছে সেটা তো ডেফিনেটলি আমরা বিভিন্ন সময় টেলিভিশন স্ক্রিনে দেখতেই পেয়েছি। তো তারপরে তারা ইলেকশনে জয়লাভের পর মানুষের পাশে থাকেনি, তারা কি করেছে, উল্টে সিন্ডিকেট চালিয়েছে। নিজের যেখানে যিনি বিধায়ক ছিলেন এত বছর ধরে, প্রায় 25 বছর ধরে তিনি বিধায়ক, কিন্তু তিনি কী করেছেন, এখানে তার যে টোটাল যে ইনফ্লুয়েন্সটাকে খাটিয়ে সে পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি চুরির মাফিয়া চালিয়েছে। সে পরেশচন্দ্র অধিকারী, যে তৃণমূলের আবার প্রার্থী তালিকায় 1 নম্বর নাম তার, তৃণমূলের বিভিন্ন ধরনের চোরদেরকে নিয়ে প্রার্থী তালিকা হয়। তো সেটা কখনো পরেশচন্দ্র অধিকারী থেকে শুরু করে কখনো চাকরি চোর, কখনো যিনি গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি গেছে তাকেও প্রার্থী বানিয়েছে তৃণমূল কংগ্রেস। তো তার ফলে পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে এবং বেহালার মানুষ দেখেছে যে এখানে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এখান থেকে বিধায়ক জয় করিয়ে পুরো একটা চাকরি চুরির মাফিয়া চালিয়েছে, যে কোটি কোটি টাকা নিজের গার্লফ্রেন্ডের খাটের তলায় নিয়ে গেছে। তার লক্ষ্য এটা ছিল, তার এখানে লক্ষ্য ছিল না মানুষের পাশে দাঁড়ানো, তার লক্ষ্য ছিল না এখানে জল নিকাশি ব্যবস্থা কী করে ভালো করা যায় সেটা নিয়ে
পাম্পিং স্টেশন, ড্রেনেজ স্টেশন, সেগুলো নিয়ে তার মাথা ব্যথা ছিল না। তার মাথা ব্যথা ছিল না এখানকার ছেলেমেয়েরা কী করে চাকরি পায়, বা অসুস্থ হলে এখানে হার্ট অ্যাটাক হলে মানুষকে কী করে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পারি, এটা তাদের প্রায়োরিটি ছিল না। 34 বছরে সিপিএম যা করতে পারেনি, 15 বছর ধরে দুর্নীতি করতে ব্যস্ত তৃণমূল যা করতে চায়নি, আমার এইটুকুই বলবো যে 5 বছরের মধ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি তার থেকে বেশি ছাড়া কম কাজ করবে না। এবং এটা বিশেষ করে আমরা বিদ্যাসাগর, আমি একজন চিকিৎসক, আমার তো রীতিমতো একটা ভয়ঙ্কর পরিবেশ লাগে যে 10 লক্ষ মানুষের জন্য একটা প্রপার হাসপাতাল নেই। হার্ট অ্যাটাক করলে কোথাও চিকিৎসা করতে পারবে না, এটা হতে পারে একটা ইমার্জেন্সি হলে আইসিইউ পায় না এখানে। তো সেই সবার আগে বিদ্যাসাগর হাসপাতালকে আমরা একটা সুপার স্পেশালিটি হাসপাতালে ডেভেলপ করব, এবং যেখানে হার্ট অ্যাটাক থেকে শুরু করে স্ট্রোক থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা হবে। এইটা আমাদের প্রায়োরিটি এবং এটা আমাদের গ্যারান্টি। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ডাবল চাকরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন গিমিক ভাওতাবাজিতে বিশ্বাসী নয়। আমরা যেটা বলি সেটা করি, এবং যেটা করতে পারবো না সেটা আমরা বলিও না। যেটা করব সেটাই বলছি। বিদ্যাসাগর হাসপাতালকে আমরা একটা প্রপার সুপার স্পেশালিটি হাসপাতালের রূপ দেবো, যাতে বেহালার বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে কখনো চিকিৎসার অভাবে বা চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, যে টাকা পয়সার অভাবে কাউকে মৃত্যুবরণ করতে না হয়। বেশ, আমরা দেখেছি ভোটে তো স্লোগান, প্রতিশ্রুতি অনেক কিছু তো থাকবে, কিন্তু একটা পার্টিগরিত্ব থাকে, সেটা তো শেষ পর্যন্ত বড় কথা বলে। বেহালায় কিন্তু অনেকটা বামেদের প্রভাব অনেকটা বেশি রয়েছে আমরা দেখেছি, এবং বামের ভোট রামে যাওয়ার যে অভিযোগটা আমরা অনেকবার দীর্ঘদিন শুনেছি, বারবার সামনে আসছিল। বেহালার যে এই যে বামেদের যে শক্তিটা, এই ভোটটাকে আপনি কি আকৃষ্ট করতে পারছেন? তার জন্য কি কোনো নির্দিষ্ট কোনো করেছেন? দেখুন, ভোট কোনো দলের হয় না, এটা আমি আপনাদের সঙ্গে হয়তো সহমত নই, কারণ ভোট দেয় মানুষ। বামেদের ভোট বা তৃণমূলের ভোট বা বিজেপির ভোট নয়, এখানে ভোট দেবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বেহালার সাধারণ মানুষ, বেহালা পশ্চিমের মানুষ। এবং বেহালার মানুষ, আমার বিশ্বাস, কোনো চোরদেরকে ভোট দেবে না। এবং চোরদের যারা সুরক্ষা দিয়েছিল 2011 থেকে 2021 অবধি, এই বামেরা তো প্রধান অপোজিশন ছিল, তখনই কিন্তু এই যতই টেট কেলেঙ্কারি থেকে শুরু করে চাকরি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি চালিয়ে গেছে। এবং এই পার্থ চট্টোপাধ্যায় যখন চোখের সামনে নাকের ডগায় এই যে চাকরি চুরি মাফিয়া চালাতো, বামেরা একটা সেটিং অপোজিশন ছিল বলে চুপ ছিল, কোনোদিনও মুখ খোলেনি। 2021-এর পর ভারতীয় জনতা পার্টিকে যখন প্রধান বিরোধী দলের আসনে পশ্চিমবঙ্গের মানুষ বসিয়েছেন, তারপর থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি তৃণমূলের প্রকাশ্যে এসছে। পার্থ চট্টোপাধ্যায়কেও জেলে পাঠানো হয়েছে, যে বালু, যে গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করেছে তাকেও জেলে থাকতে হয়েছে, যে গরু পাচারকারী তাকেও জেলে থাকতে হয়েছে। সিপিএমের মতন সেটিং অপোজিশন নেই। এবং যদি যারা তৃণমূলকে ভোট দিতে, আমি জানি, আমার বিশ্বাস যে বেহালার কোনো মানুষ, তারা সৎ মানুষ, তারা কেউ একটা চোরদের দলকে ভোট দেবে না। এবং চোরদের যারা সুরক্ষা দেয়, চোরদের যারা সেটিং অপোজিশন, যারা চোর যারা আছে, সেই চোর পার্টির যারা জোট শরিক সিপিএম, কংগ্রেস, তৃণমূল, তারা সকলে একই ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট। এবং বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে তারা বিভিন্ন ধরনের পাটিগণিতের মাধ্যমে মানুষকে বোকা বানাবার চেষ্টা করে। আমার বিশ্বাস বেহালার মানুষ এই সিপিএম আর তৃণমূলের এই যে দুর্নীতির জোটটাকে পরাস্ত করবে। এবং আমার বিশ্বাস আছে বেহালার মানুষ এখানকার মানুষের পরিষেবার জন্য, স্বাস্থ্যের জন্য ভোট দেবেন, শিক্ষার জন্য ভোট দেবেন, এবং আগামী দিনে যাতে বেহালাকে আমরা বিকশিত করতে পারি তার জন্য ভোট দেবেন। বিধায়ক হলেন, প্রথম কাজটা আপনার কী হবে? অনেক তো সমস্যা আছে আপনি বলছেন, প্রথম কাজটা কী করবেন? দেখুন, আমি একজন চিকিৎসক, আমি এইটুকুই চাইব যে আমার বিধানসভা এলাকায় কোনো মানুষকে বিনা চিকিৎসায় যাতে প্রাণহানি হতে না হয়, এটা আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। বেহালায় যাতে একটা প্রপার সুপার স্পেশালিটি হাসপাতাল হয়, খাস কলকাতার বুকে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে স্বাস্থ্য পরিষেবা তারা পান না, এবং তারা বাধ্য হয়ে তাদের ঘটি বাটি বেচে বাইপাসের বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হন। যারা সেটা অ্যাফোর্ড করতে পারে না, তারা এসএসকেএমের লাইনে দাঁড়িয়ে, রেফার হওয়ার পর এসএসকেএমের লাইনে দাঁড়িয়ে প্রাণ হারাতে হয়েছে। এইটা ইমিডিয়েটলি যাতে বন্ধ হয়, এটা আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। এবং বেহালা পশ্চিমের কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় কোনো ধরনের ক্ষতি না হয়, বিনা চিকিৎসার অভাবের কারণে কাউকে প্রাণ হারাতে হলো বা কারোর কোনো একটা ক্ষতি হলো, এটা যাতে না হয়, এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং এটা আমাদের গ্যারান্টি। বেহালার মানুষ অনেকে বলেন, আমরা তো সাধারণ মানুষকে যাচ্ছি, বলছেন যে আমাদের খারাপ লাগে যে আমাদের বিধায়কের বাড়ির বান্ধবীর খাটের তলা থেকে প্রচুর টাকা পাওয়া গেছে। বিজেপি এই গ্যারান্টিটা দেবে যে বিজেপি জিতলে তার বান্ধবীর খাটের তলা টাকা পয়সা কিছু পাওয়া যাবে? এখন আপাতত তো বান্ধবী নেই, আর বান্ধবী থাকলেও তার খাটের তলায় টাকা পয়সা তো দূরের কথা, হয়তো সেখানে আপনারা একটা ঝাড়ু দেখতে পাবেন। সেই ঝাড়ু দিয়ে এই বেহালার
যে দুর্নীতি চালিয়ে গেছে, যে সিন্ডিকেট মাফিয়া রাজ চলেছে, সেই ঝাড়ু দিয়ে সেই সিন্ডিকেট মাফিয়ারও পরিষ্কার হবে। আচ্ছা, মানে বিজেপির তো মানে ধর্ম বা হিন্দু বা এই বিভাজনের ছাড়া তো কোনো কিছু অস্ত্র নেই তাদের কাছে। তৃণমূলের অভিযোগ যেটা, যে ওরা শুধু হিন্দু হিন্দু করছে, হিন্দু ছাড়া তো কিছু নেই। কী মনে হয় শুধু হিন্দুত্বের অস্ত্রে আপনারা জিততে পারবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথে পুরো ভারতবর্ষ জুড়ে 22টা রাজ্যে আমাদের বিজেপি, কোথাও কোথাও এনডিএ সরকার চলছে, এবং কেন্দ্র সরকার বা বিভিন্ন রাজ্য সরকারে আমাদের প্রত্যেকটা পলিসির একটাই নীতি, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। সকলে মিলে এবং সকলের জন্য। এখানে সে জল, মানে আপনারা জানেন যে জল জীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে যে পরিশুদ্ধ পানীয় জল, বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সেখানে দেখা হয়নি যে, বা দেখা হয়ও না, প্রধানমন্ত্রী কোথাও বলেননি বা কোথাও উনি চানও না এরকম দেখা হোক যে কোন বাড়িটা হিন্দু, কোন মানুষটা মুসলিম, সেটা দেখে তাকে বাড়ি দেওয়া হোক। এখানে পরিষ্কার কথা, তার কাছে একটাই জাত, কে গরিব নয়। যিনি গরিব নয় তার জন্য তো তিনি নিজে দেখছেন, কিন্তু যিনি গরিব বা যার নিড আছে, যার দরকার আছে, যার প্রয়োজন আছে সরকারি সহায়তার, সরকারি সকল ধরনের সহায়তা যাতে সেই মানুষটার কাছে পৌঁছয়, সেই গরিব মানুষের পাশে সরকার আছে। এবং এটা প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ, সেটা সমগ্র ভারতবর্ষ জুড়ে সেই মর্মেই সরকার চলছে, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার সেই মর্মেই চলবে। হ্যাঁ, ডেফিনেটলি কোনো ধরনের অ্যাপিজমেন্ট পলিটিক্স হবে না, কোনো ধরনের যে তোষণ রাজনীতি, সেটার অবসান ঘটবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তোষণ রাজনীতি করে কিছু সম্প্রদায়ের মানুষকে আলাদা করার একটা যে বিভাজনের রাজনীতি, বিভিন্ন সরকার যখন নিজে, এখানে রাজ্য সরকার নিজে বিভিন্নভাবে বিভাজনের একটা রাজনীতি চালিয়েছে, সেটা কখনোই হবে না। মানে সরকার সকলের জন্য এক থাকবে, সেটা ভারতীয় জনতা পার্টি এবং সবথেকে বড় কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এক আদর্শ, এবং সেই দীক্ষায় আমরা দীক্ষিত হয়ে সমগ্র পুরো পশ্চিমবঙ্গ জুড়েও আগামী সরকার আসবে। আপনি আপনি প্রচারে যাচ্ছেন, গলায় উত্তরীয় আছে যে পদ্ম ফুলের, আপনি হাত জোড়া করে কোনো যুবক ভোটারকে বললেন যে এবারে আপনারা বিজেপিকে একটু ভোট দিন। সে বলবে, দাদা ইন্দুলিন্দা, আমি কিন্তু যুবসাথীটা পাই। কি বলবেন? দেখুন, যুবসাথীর যার প্রয়োজন আছে তিনি তো যুবসাথী পাবেন, কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে যখন, তখন যুবসাথী বা এই বেকার ভাতার যে প্রয়োজনীয়তাই থাকবে না। কারণ আমাদের ছেলেমেয়ে লক্ষ লক্ষ মানুষকে বেকার ভাতার লাইনে দাঁড়াতে হবে না। এখানে আসবে নতুন শিল্প, নতুন চাকরি, এবং আমাদের ছেলেমেয়েরা বেকারই থাকবে না। যে বেকার হলে তবে তো বেকার ভাতার প্রয়োজনীয়তা থাকবে। বেকার যাতে না থাকে লক্ষ লক্ষ ছেলেমেয়ে, এটা তো মানে খুব একটা ভয়ানক চিত্র, যে লক্ষ লক্ষ ছেলেমেয়ে তারা বেকার ভাতার লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেসের কুশাসনের জন্য। তারা নিজেদের সিন্ডিকেট মাফিয়া চালিয়ে গেছে, আর ছেলেমেয়েদেরকে গরিব করে দিয়েছে, কারোর কোনো চাকরি নেই, সবাইকে বেকার বানিয়ে দিয়েছে। এটা পুরো যুব সমাজের থেকে চাকরি চুরি করেছে। তো আমাদের আসবে যখন স্বচ্ছ নিয়োগ হবে, বছরে বছরে এসএসসি হবে, টেট হবে, বছরে বছরে যে সরকারি নিয়োগ প্রক্রিয়া, এটা কন্টিনিউয়াস প্রসেসে চলবে, আর তার সাথে সাথে নতুন বেসরকারি বিনিয়োগ শিল্প আসবে। এবং ডাবল ইঞ্জিন সরকার যেভাবে করে মহারাষ্ট্রকে, সেখানে যেভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ছেলেমেয়েরাই তো ওখানে গিয়ে কাজ করছে, তাদেরকে আর অন্য রাজ্যে যেতে হবে না, বা এখানেও বেকার ভাতার লাইনে দাঁড়াতে হবে না। তাদেরকে ভারতীয় জনতা পার্টিকেই তারা ভোট দিক, এবং ভারতীয় জনতা পার্টি এখানেই তাদের জন্য সেরকম ব্যবস্থা রাখবে, সেই চাকরি আসবে, সেই সুযোগ আসবে, এবং স্বচ্ছ নিয়োগ এবং নতুন শিল্পর মাধ্যমে প্রত্যেকের যাতে চাকরি হয়, যারা ডিজার্ভিং, সেটা ভারতীয় জনতা পার্টি দেখে নেবে। বাংলার অনেকটা বড় একটা অংশ মহিলা ভোটার। সেখানে 2011 যে জয়ের যে সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের জয়ের মূল কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডারটা 500 টাকা বেড়ে গেল, মহিলা ভোটাররা তো প্রভাবিত হবে। বেহালার মহিলা ভোটার থেকে আপনি কীভাবে কী বলবেন? দেখুন, মহিলাদের আপনারা যদি এরকম যে শুধুমাত্র ভাতার জন্য কোনো মহিলা তার রাজনৈতিক চিন্তাভাবনা করেন, যে সেটা আমার মনে হয় নারীদেরকে অসম্মান করা, এই চিন্তাভাবনা করা। তাদের যে সহায়তা, সেটা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি দেবে। ভারতীয় জনতা পার্টির সরকার থাকলে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের রাজস্বও বাড়বে, এবং আমরা আরও বেশি করে সেই টাকাটা দিতে পারবো। লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অন্নপূর্ণা ভাণ্ডারই হোক, সেটার হয়তো যে অ্যামাউন্টটা সাপোর্ট পাচ্ছেন তা দ্বিগুণ হবে ভারতীয় জনতা পার্টি আসলে। কারণ আমাদের প্রত্যেকের গড় মাসিক আয় প্রত্যেকের দ্বিগুণ হবে, সরকারি রাজস্ব দ্বিগুণ হবে। তো ন্যাচারালি যদি যে বিভিন্ন সাপোর্ট আছে, যেটা প্রয়োজন আছে নারীদের, সেটাও কিন্তু দ্বিগুণই হবে। এবং সেটা নিয়ে তার জন্য আমাদের কোনো আমাদের বোন, আমরা এখানে নারী সুরক্ষার কী পরিস্থিতি আমরা দেখেছি, যখন কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তার আমাদের বোন অভয়াকে আমাদের হারাতে হয়েছে। এটা ভাববেন না যে লক্ষ্মীর ভাণ্ডার বলে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা প্রতিবাদ করবে না, করে। তারা প্রত্যেকে, আপনি দেখবেন যে যখন 2024-এ অভয়ের সাথে যে নির্মমভাবে অত্যাচার হয়েছিল, যে এবং তাতে সমগ্র পশ্চিমবঙ্গ আন্দোলিত হয়েছিল, এবং সবার আগে নারীরা
আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা রাজপথে নেমেছে, তারা রাত দখল করেছে, তারা দিন দখল করেছে, তারা ধর্ণা দিয়েছে, তারা মিছিল করেছে, তারা প্রতিবাদ করেছে। এবং এই নারী যে নিরাপত্তাহীনতার যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলে যে 8টার পরে নারীদেরকে বেরোতে নিষেধ করে দেয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা কসবা ল কলেজের মধ্যে গণধর্ষণ করে, যেখানে তার পুলিশ প্রশাসনকে দেখা গেছে ধর্ষণের মতন ধর্ষণ বা খুনের মতন সিরিয়াস অভিযোগে সেখানে তথ্য প্রমাণ লোপাট করছে, সেই পরিস্থিতি থেকে প্রতিবাদে আমাদের যেভাবে করে মাতৃশক্তি গর্জে উঠেছে, মাতৃশক্তি যেভাবে রাজপথে নেমেছে, তার জবাব সেটা আপনারা দেখতেও পাবেন। মাতৃশক্তি আগামী দিনে নারীর সুরক্ষা দিতে পারবে যে সরকার, সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দায়িত্বে নেতৃত্বে তার দেখানো পথে, সেই সরকারকেই তারা ভোট দেবে। কিন্তু আপনারা অভয়দের নিয়ে কি রাজনীতি করলেন না? অভয়ের মাকে আপনারা বিজেপি ভোটে দাঁড় করালো। বার্তবসু তো বলছেন যে এবারে পরিষ্কার হয়ে গেল যে বিজেপির মধ্যে রাজনীতি করেছে। অভয়ের সাথে কি ঘটেছিল? সাধারণ মানুষ, সাধারণ পরিবার, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার, তাদের আগে রাজনীতির কোনো ইতিহাস, মানে তারা কে সিপিএমের ভোটার ছিল না বিজেপির ভোটার ছিল না তৃণমূলের ভোটার ছিল, সেটা আমরা কোনো জিজ্ঞেস করতেও যাইনি। যখন অভয়ের সাথে এই নৃশংস অত্যাচার হলো, তার উপর যে নির্মম বর্বরোচিত যে কাজ হলো, তার প্রতিবাদ সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ করেছে। তাদের মা বাবার পাশে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ থেকেছে এবং তাদের এই আন্দোলন করতে গিয়ে তাদের পরিবার পরিজন দেখতে পেয়েছে যে কারা তৃণমূলের এই দুর্নীতি, তৃণমূলের এই অপশাসন, তৃণমূলের যে ল অ্যান্ড অর্ডারের এরকম অবনতি করে দিয়েছে, যে এই যে মাফিয়ারা চলছে, তার বিরুদ্ধে কারা সত্যিকারের প্রতিবাদ করেছে। ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসাবে সেই সিনসিয়ারিটির সাথে প্রতিবাদ করেছে, যেটা বামেরা সবসময় একটা সেটিং অপোজিশনে চলেছে। বামেদের সবসময় একটা সেটিং অপোজিশন, তৃণমূলের সঙ্গে সব জায়গায় পাড়ায় পাড়ায় সেটিং করবে, এলাকায় সেটিং করবে, বুথে বুথে সেটিং করবে, একটা প্রতিবাদ হলে সেখানেও সেটিং করবে। মানে অদ্ভুত লাগতো যে বামেরা কোথাও গিয়ে প্রতিবাদ করলে সেখানে পুলিশ প্রশাসন গিয়ে তাদেরকে কেস দেয় না, তাদেরকে রাস্তা ছেড়ে দেয়। আর যখন আমরা ভারতীয় জনতা পার্টি, আমি নিজে যুব মোর্চার বিভিন্ন আন্দোলন যখন করেছি নারী সুরক্ষার দাবিতে, এই অভয়াকাণ্ডের প্রতিবাদে, তখন আমাদেরকে উল্টে পুলিশ প্রশাসন লেলিয়ে দিত তৃণমূল কংগ্রেস সরকার, আমাদের বিরুদ্ধে নানা ধরনের ধারা দিয়ে দিত যাতে আমরা প্রতিবাদ না করি। এই যে পরিস্থিতি, সুতরাং কারা এখানে যারা সিনসিয়ারিটির সাথে, কারা অনেস্ট, কারা সেই একটা প্রতিবাদ হলে সেটার প্রতিবাদের মধ্যে কারা অনেস্টলি এই পরিবার পরিজনের সঙ্গে দেখেছে, আজকে সেই কন্যা সন্তানহীন পরিবার, তারা কিন্তু সেটা দেখতে পেয়েছেন এবং তারা বিশ্বাস করেছেন যে আগামী দিনে যাতে আর কোনো পরিবারে এই অভয়ের মতন কোনো ঘটনা না ঘটে, অভয়ের সাথে যা ঘটেছিল সেটা যদি কোনো সরকারের নেতৃত্বে, সেই সরকার আসলে হতে পারে সেটা ভারতীয় জনতা পার্টির সরকার, যখন আমরা আর কোনো অভয়ের মতন কাউকে প্রাণ হারাতে হবে না। ব্যাস, আমরা একটা সূত্র দেবো, আপনার প্রচারও করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, আমি অটোমেটিক জিতে যাবেন, একটা সূত্র দেবো আমি, ব্যাস। এটা আমি দিচ্ছি না। মানে বাত্য বসু তিনি কালকে বলেছেন যে আপনাদের মূল ষড়যন্ত্র কি জানে গেছেন। উনি বলছেন যে আপনার প্রচার করার কী দরকার, করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, কারণ বিজেপি 26-এ ইভিএম হ্যাক করে বাংলায় জিততে চাইছে। প্রচারটা আপনার সত্যি দরকার নেই। এত সুন্দর একটা ফর্মুলা বাত্যবসু বলে দিলেন, এটা অ্যাপ্লাই করবেন কীভাবে করবেন? দেখুন, ব্রাত্য বসু বা তৃণমূল কংগ্রেস এখন হারার ভয় পাচ্ছে। 2024-এ ইভিএম কাজ করবে, আবার হঠাৎ করে 26-এ কাজ করবে না, আবার যখন তৃণমূল মনে করবে যে ওরা জিতছে তখন বলবে না ইভিএম দারুণ। আর যেই যখন এখন ওরা পরাজয় আসন্ন দেখতে পাচ্ছে, তাই জন্য আতঙ্কিত। তাই জন্য যখন কেউ আউট হয়ে যায় না, সবার আগে আম্পায়ারের দিকে বলে না, এই যে ছোটো ছোটো বাচ্চারা দেখেন না, যখন ওরা খেলে তখন হট করে যদি আউট হয়ে গেল, না আমি আউট হইনি, আমায় আম্পায়ার জোর করে আউট দিয়েছে, এলবিডব্লিউ আছে, পাটা উইকেটের সামনেই আছে, তখন সেই ব্রাত্য বসুর সাথেও উনি এরকম মানে বিভিন্ন নাটক ফাটক করেন। তাই ওনাকে এরকম নাটক ফাটক এইসব মানে বাজে কথা, বাজে বকে কোনো লাভ নেই। যেভাবে করে আমাদেরকে রাজপথে থেকে ভারতীয় জনতা পার্টি লড়াই করেছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের কুশাসনের বিরুদ্ধে, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, তৃণমূলের সিন্ডিকেট মাফিয়ার সাথে চোখে চোখ রেখে পুলিশ প্রশাসন, তৃণমূলের পুলিশ প্রশাসনের সাথে বিভিন্ন তাদের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে রাজপথে আমরা রাস্তায় নেমেছি, যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে ওপর বিভিন্ন ধরনের কেস দিয়েছে, যেভাবে আমাদের কার্যকর্তাদেরকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে বলিদান, সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের কুশাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প। এবং তাই জন্য আজকে তৃণমূল আতঙ্কিত, তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে ভয় পাচ্ছে, তৃণমূল পশ্চিমবঙ্গের ভোটারকে ভয় পাচ্ছে, আর তৃণমূল ভয় পাচ্ছে যদি বাংলাদেশিরা এসে ওদেরকে বাঁচাতে পারবে না। তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে ভয় পায়, বাঙালিদেরকে ভয় পায়, আর পশ্চিমবঙ্গের বাঙালি যারা পশ্চিমবঙ্গের আদি মানুষ তাদেরকে ভোট থেকে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। আচ্ছা, আপনারা বিজেপি যারা, তারা অনেকবার অভিযোগ করেন যে ডায়মন্ড হারবার লোকসভায় যে 7 লক্ষ ভোটের জয়টা, এটা আপনারা বলছেন এটা জল রয়েছে, ধরে নিলাম জল রয়েছে,
ছাপ্পা মেরেছিল আপনারা বলেন, বুথ জ্যাম করেছে, ভুতুরে ভোটার। তো এবারে যে 26 ওগুলো তো নিশ্চয়ই হবে আপনারা মনে করছেন, তা কীভাবে আপনার বুথটা বা আপনার এই বিধানসভাটা ওগুলো কীভাবে আটকাবেন? ছাপ্পা আপনি যেটা বলেন অভিযোগ যে শালদকা ভোটটা ঠিকঠাক না, ছাপ্পা ভুতুরে ভোটার, ওটা কীভাবে আটকাবেন? দেখুন, সুষ্ঠুভাবে ভোট করানোটা নির্বাচন কমিশনের দায়িত্ব। সেটা কোনো রাজনৈতিক দল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, কিন্তু সেখানে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, সেখানে মানুষ ভোট দিতে পারছে না, সেটা মানুষ বলবে, এবং মানুষের অভিযোগ থাকলে সেটাই নির্বাচন কমিশন তারা এর জবাব দেবে। সুতরাং আগামী দিনে পশ্চিমবঙ্গে যাতে, বিশেষ করে সে ডায়মন্ড হারবার লোকসভাই হোক বা কলকাতা দক্ষিণ লোকসভা হোক, তৃণমূল কংগ্রেস আগে যেভাবে ধরনের ভোটে রিগিং করেছে, রাজনৈতিক সন্ত্রাস করেছে, সেটা যাতে সেই পরিবেশ না থাকে, পশ্চিমবঙ্গের মানুষ যাতে নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারে, যাতে তৃণমূলের কোনোভাবে তৃণমূলের শাসানি, ধমকানি, চমকানির কোনো জায়গা না থাকে, সেই পরিবেশ, সেই কনফিডেন্স দেওয়া, সেটা কিন্তু নির্বাচন কমিশন এবং বর্তমানে যারা পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করবে কি করবে না, সেটা নির্বাচন কমিশন বা রাজ্যের পুলিশ প্রশাসন তারা জবাব দেবে। আপনি ক্যান্সার বিশেষজ্ঞ, বেহালার কোথায় ক্যান্সার ধরেছে বলে মনে হয়, যেটা আপনার চিকিৎসা খুব প্রয়োজন, খুব শিগগিরই কেমো দিতেই হবে, কী মনে হচ্ছে? দেখুন, বেহালার ক্যান্সার ধরেনি, বেহালার মধ্যে তৃণমূল কংগ্রেস নামে একটা ক্যান্সার আছে, এবং তৃণমূল কংগ্রেসের সেই ক্যান্সারটা ভাবুন না, এখান থেকে শুরু করে এখানকার বিধায়ক যে ছিলেন তিনি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটা চাকরি চুরির মাফিয়া চালিয়েছে। মানে ক্যান্সার যেভাবে হয়, এক জায়গায় শুরু হয় আর সমগ্র বাকি শরীরে ছড়িয়ে পড়ে, তেমনি এখান থেকে যে শুরু করিয়েছে, যে বিধায়ককে জিতিয়ে তৃণমূল কংগ্রেস তাদের এই সিন্ডিকেটটাকে চালিয়েছে, শিক্ষামন্ত্রী বানিয়ে শিক্ষকদের চাকরি চুরি করে নিয়ে চলে গেছে, স্কুলে বিদ্যালয়ে বিভিন্ন বাচ্চাদেরকে ভুয়ো শিক্ষক পাঠিয়ে দিয়েছে তাদেরকে পড়ানোর জন্য। সেই ক্যান্সারটাকে সবার আগে, সেই দুর্নীতি নামক যে ক্যান্সারটা তৃণমূল কংগ্রেস সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়েছে, সেই ক্যান্সারটাকেই আমরা সেই তৃণমূল মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই তৃণমূল, কারণ তৃণমূলের একটাই নীতি দুর্নীতি। তাই তৃণমূল নামের সেই ক্যান্সারটাকে শুধু বেহালা নয়, বেহালা থেকে উৎখাত করব, এর সাথে সাথে পশ্চিমবঙ্গ থেকেও উৎখাত করতে হবে। কিন্তু আপনার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, যিনি যাকে প্রার্থী করেছেন রত্না চট্টোপাধ্যায়, তিনি রাজনৈতিক পরিবারের মানে বড় হয়েছেন, তার শ্বশুরবাড়ি, তিনি নিজের স্বামী মানে রাজ্যের মন্ত্রী ছিলেন, লড়াইটা কঠিন না? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল, যেখানে আমাদের প্রত্যেকে, এখানে যারা আমাদের বুথের কার্যকর্তা, যিনি আমাদের এলাকার স্থানীয় কার্যকর্তা, যিনি রাজ্যের কার্যকর্তা, যিনি জেলার কার্যকর্তা, প্রত্যেকের সেই পোটেনশিয়াল থাকে, প্রত্যেকের কাছে সেই সুযোগ থাকে আগামী দিনে তিনি বিধায়কের হয়ে লড়বেন কিনা বা সাংসদ হয়ে লড়বেন কিনা। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা তো শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক দল, সেটা কোনো পরিবার হয়তো কালীঘাট থেকে সে একই জায়গায় একই পরিবারে সে কাউন্সিলর হবে, একই পরিবার থেকে বিধায়ক হবে, একই পরিবার থেকে মুখ্যমন্ত্রী হবে, একই পরিবার থেকে সাংসদ হবে, তেমনি এক্ষেত্রেও তাই হয়েছে। মহেশতলাতে তিনি দীর্ঘদিন ধরে একজন এমএলএ, তার ছেলেও এমএলএ হবে, তার পাশের বিধানসভাতেও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই এমএলএ করতে পাঠাবে। তো এই যে একটা পরিবারতন্ত্রের যে রাজনীতি, তার অবসান ঘটাবে ভারতীয় জনতা পার্টি, সেটা পশ্চিমবঙ্গের মানুষও জানে। এবং কোনো ধরনের পরিবারে যদি কারোর পোটেনশিয়াল থাকে তিনি নিশ্চয়ই হতে পারেন, কারোর প্রতি আমার ব্যক্তিগত কিছু নেই। তবে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি, এবং তৃণমূলের যিনিই প্রতিনিধি হন তিনি দুর্নীতিরই প্রতিনিধিত্ব করছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, দুর্নীতি নামের যে ক্যান্সারটা আছে, সেটাকে আমাদেরকে পশ্চিমবঙ্গে বেহালা থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে সেটা মেটাতে হবে। কিন্তু রত্নাদি তো প্রচারে গিয়ে বলছে যে, আপনি বললেন যে ক্যান্সার দূর করব, কিন্তু রত্নাদি গিয়ে বলছে যে পার্থ চট্টোপাধ্যায় নামে যে ক্যান্সারটা তৃণমূল হয়েছিল, সেই ক্যান্সারটা মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছে, প্লিজ ভোটটা আমাকে দেবে। দেখুন, একটা আছে না, যে বলে না যে কেএফসির সামনে যদি মানে চিকেন গিয়ে প্রতিবাদ করে, ব্যাপারটা ওরকম ব্যাপার হয়ে গেছে। মানে তৃণমূল যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, মানে ব্যাপারটা কতটা হাস্যকর, কতটা অবাস্তব আমাকে বলতে হবে না, সেটা একটা পশ্চিমবঙ্গের মানে যে স্কুলে যায় যে বাচ্চা, সেই স্কুল গোয়িং একটা চাইল্ড, সেও বলতে পারবে। সুতরাং এইসব হাস্যকর কথা বলার কোনো মানে নেই। যদি কাউকে ক্যান্সার দূর করতে হয়, দুর্নীতি নামক ক্যান্সার, তাহলে সবার আগে তৃণমূলকে ত্যাগ করে তিনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে লড়তে পারেন, তিনি অন্যান্য রাজনৈতিক দলের হয়ে লড়ুক। কিন্তু দুর্নীতি, যে রাজনৈতিক দলের নীতিই দুর্নীতি, সেই দুর্নীতির সাথে মানে সেই নীতি আছে এরকম, মানে দুর্নীতিই যাদের নীতি, সেই রাজনৈতিক দলের সঙ্গে থাকার কোনো যুক্তি কারোরই থাকতে পারে না। আপনি রাজ্যের প্রধান বিরোধী দল, তার যুবনেতা, কিন্তু রাজ্যের যে প্রধান শাসক দল তৃণমূল, তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং তিনি যুবনেতা বলা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বলবেন? দেখুন, অন্য রাজনৈতিক দলে কে কি হবে না হবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের সাংগঠনিক বিষয়। যেখানে সংগঠন আছে, সংগঠন কথা বলবে, যাদের কোনো পরিবার থাকবে তারা ঠিক করবে। তার সাথে সেখানে ভারতীয় জনতা পার্টি, আমাদের সেখানে বলার কিছু থাকে না। তবে ডেফিনেটলি ভারতীয় জনতা পার্টি, আমার মতন আমার পরিবারে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয়।
তো আমাকে সুযোগ দিয়েছে। সেটাই আমি বলতে যে আমাদের মতন বিভিন্ন যারা সাধারণ পরিবার থেকে এসছে, যারা রাজনীতির সঙ্গে যাদের বাবা মা এসে বসিয়ে দেয়নি যে এখানে বসতে হবে ওখানে বসতে হবে, কারোর আমাদের মামা মাসি মেসো পিসি ভাইপো এরকম কেউ নেই আমাদের। তো আমাদের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সেই সুযোগ দেয়, সেজন্য আমরা ভারতীয় জনতা পার্টির কাছে ডেফিনেটলি কৃতজ্ঞ। কারণ যেখানে ডেমোক্রেসি আছে, যে রাজনীতি যে দলের মধ্যে, যে রাজনৈতিক দলের ভেতরে আভ্যন্তরীণ গণতন্ত্র থাকে, তারাই কিন্তু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের পূজারী হবে। এবং পুরো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে গণতন্ত্র কীভাবে সুরক্ষিত রাখা যায়, যারা আভ্যন্তরীণ, কারণ একটা কথা আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো তেমনি ডেমোক্রেসি অলসো বিগিনস অ্যাট হোম। যে রাজনৈতিক দলের ভেতরে ডেমোক্রেসি আছে, তারাই পুরো কিন্তু ভারতবর্ষেও ডেমোক্রেসি রাখতে তারাই সবথেকে আগে অগ্রণী ভূমিকা পালন করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ কোনদিন শুনেছেন? অভিষেক ব্যানার্জির ভাষণ, আমি অভিষেক ব্যানার্জির বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব না। তো ওনার ভাষণ উনি শুনুন, সেখানে ওনার মানে একদম রাজনীতিবিদ হিসেবে কেমন লাগে? অভিষেক ব্যানার্জি কেমন ব্যক্তি না আছে সেটা উনি নিজে ঠিক করুক, সেটা মানুষ ঠিক করবে, সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকটা সময় দিয়েছে। বেহালার যে ক্যান্সারটা বেহালায় ধরেছিল, সেই ক্যান্সারটা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে। সেই ক্যান্সারটার নাম হচ্ছে দুর্নীতি, আর তার নেতৃত্ব দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি এই বেহালা পশ্চিমের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, রাজ্যের শিক্ষামন্ত্রীও ছিলেন। বিজেপির প্রার্থী বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁ, তিনি পরিষ্কার বলছেন যে বেহালার যে ক্যান্সার সেটা কিন্তু তিনি দূর করবেন, কারণ তিনি নিজে একজন ক্যান্সার বিশেষজ্ঞ। 26 বিধানসভা নির্বাচনে সত্যি তিনি জিতে আসতে পারেন কিনা, বা তিনি এই ক্যান্সার দূর করার যে প্রতিশ্রুতি দিলেন সেটা কতটা করতে পারবেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।